স্যাড, মন খারাপ। কারণ বাংলাদেশের এমন একটা সিচুয়েশন এখন যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গত ১৬ বছরে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাদেরকে রন্ধে রন্ধে ভারতীয় লোকজনকে ঢুকিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়ে গেছে। এই যে মনে করেন আমি এক সিনিয়র অফিসারের একটা স্ট্যাটাস আপলোড করেছি, ওখানে দেখবেন আমি নিজে জানি, আমার কিছু বন্ধু বান্ধব আছে, মনে করেন বাংলাদেশের যে কোনো সামরিক তো আছেই, যে কোনো সেক্টরে তারা ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা করে, ওখানে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন ধরনের ট্র্যাপ ট্র্যাপ করে একটা অংশ তাদেরকে তাদের পক্ষে কাজ করায়। এবং এটা যখন সরকার এটা আগে যেটা করতো লুকায় চোখায় করতো, এখন তো এটা ওপেন হয়ে গেছে গত 16 বছরে। ইভেন আমি যখন চাকরিতে ছিলাম, প্রথম আমি বললাম না আমি সিও প্যারাকমান্ডো ব্যাটালিয়ন ছিলাম, যখন 1 মাস পরে আমাকে বললো যে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের সাথে আমাদের একটা জয়েন্ট ট্রেনিং করতে হবে। ইট ইজ অ্যাবসার্ড যে কোনো দেশের সিচুয়েশনে। আমি কি বলবো, যাক, এত ইতিহাস বলে লাভ নেই। সিচুয়েশনটা যেরকম, এটা প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলি। ফার্স্ট হচ্ছে আমি অনেক হাহা রিয়েকশন দেখতেছি। মানে যেহেতু আমি আগের থেকে ঘটনাটা বলছি যে আমি আসবো, সো বটরা রেডি হয়ে আছে আর কি। এনিওয়ে, যুদ্ধ চলবেই। প্রথমে হচ্ছে বিমানবন্দরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা কি নাশকতা, অবহেলা, নাকি দুর্ঘটনা? অ্যাকচুয়ালি এটা নাশকতা বোঝার জন্য আপনাকে আইনস্টাইন হইতে হবে না। আপনি সিরিজ অফ দেখেছেন ঢাকার বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে যত ধরনের ইকোনমিক ইনস্টলেশন আছে যেটা দিয়ে আমাদের ইকোনমিকে এফেক্ট করা যাবে, এগুলোর উপর আক্রমণ চলতেছে। আর প্রফেসর ইউনিজেন ইকোনমিস্ট, সো এই অ্যাটাকটা হচ্ছে তার দিকে অ্যাটাক। এবং দেখেন, একটা চিরায় একটা লাইটার জাহাজ ডুবেছে, ওইটাও কিন্তু একদম মানে তীরের কাছে এসে ডুবছে, যাতে অন্যান্য জাহাজ এটি দিক দিয়ে আসতে না পারে। রাস্তা কিন্তু ব্লক করা। আমি অ্যাকচুয়াল গ্রাউন্ড জানি না, আমি একটা ইন জেনারেল যেটা বললাম সবকিছুর মধ্যে এফেক্ট করতেছে। এই যে বিমানবন্দর, এটা হচ্ছে কেপিআই। কেপিআই মানে হচ্ছে কি পয়েন্ট ইনস্টলেশন, যেটা হচ্ছে যুদ্ধের সময় যে সমস্ত জায়গাগুলোকে মানে সাধারণ জনগণকে ঢুকতে দিবে না। এটা হচ্ছে তাদের নিজস্ব সিকিউরিটি থাকবে, নিজস্ব লোক ছাড়া, আইডি পাঞ্চ করা ছাড়া কেউ ঢুকতে পারবে না এই সমস্ত জায়গায়। সো এরকম একটা জায়গায় যেখানে একটা আগুন লাগলো, আপনারা দেখেছেন বিভিন্ন দায়িত্বরত মানুষের ওখানে যারা দায়িত্বে আছে, যে 1.5 ঘন্টা একটা জায়গার মধ্যে, ওপেন জায়গার মধ্যে 1.5 ঘন্টা স্টেবল ছিল আগুনটা। ওই সময় তা নিবানো হয়নি, তাদেরকে ব্লক করা হয়নি। বাইরে থেকে যখন ফায়ার ফাইটার আসছে, কেপিআই এর দোহাই দিয়ে, যে উপরের পারমিশন লাগবে, দেয় নাই। কেপিআই দোহাই দিয়ে ঢুকতে দেয় নাই, আগুনটাকে বাড়তে দিছে। সো এখানে এটা কি আহ, নাশকতা কি নাশকতা না, এটার কোনো ডাউট নাই। এটা যে কেউ জিনিসটা বুঝবে। সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটা, সেটা হচ্ছে এই নাশকতাটার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই জড়িত। হ্যাঁ, আমাকে বলতে পারেন ভুয়া, আমি কোত্থেকে পাইলাম। এর কথা হচ্ছে ডিজিএফআই এর অপারেটিভ বিমানবন্দরে কাজ করতেছে, ইনফরমেশনটা তার কাছ থেকে আসছে। এবং আপনি হিসাব করে মেলান, 2014 ইলেকশনের আগে যত ধরনের জ্বালাও পোড়া আক্রমণ হয়ে বিএনপির উপরে দায় দিছিল, সব কিন্তু করছে ডিজিএফআই, ডিবি, ওই যে কাউন্টার টেরোরিজম ইউনিট একটা আছে না। সো এটার সাথে আরো একটা ইনফরমেশন আমাকে দেই, যখন এই গুদামে আগুন লেগে কালো ধোঁয়া উপরে উঠতেছিল, তখন ডিজিএফআই মেজর জেনারেল জাহাঙ্গীর কোথায় ছিল জানেন? উনি গল্ফ খেলছিলেন এবং আগুন কিন্তু লেগে গেছে, ইয়া হয়েছে। মনে কথা হচ্ছে একটা জেনারেল, যে গোয়েন্দা সংস্থা যেখানে $1 বিলিয়ন সরকারের পুড়ে গেছে, এরকম একটা সিচুয়েশন সময় উনি গল্ফ খেলতেছেন আরেকজন জেনারেলের সাথে, আমি আর নামটা বললাম না। যখন এই জিনিসটা একজন জিজ্ঞেস করলো, তখন একজন দূর থেকে শুনছে, যে বলতেছে যে এখন দেশে অনেক কিছুই হবে, যে ওখানে আগুনের কথা যখন তাকে দেখানো হয়েছে হবে, একটা জেনারেল ওখানে কামেন্ট কয়েক থাকতে পারে। তখন আমার কাছে, আমি ভাবলাম যে যে স্যার, সরি নাম না বলি না, আমাকে খবরটা দিয়েছে সে কি আমাকে ফেড করার চেষ্টা করছে? পরে দেখলাম না, ফেড করার চেষ্টা করতেছে না। সো এটার কারণ কি, পরবর্তীতে আমি আরো ডিগ ইন করেছি, ডিগ ইন করে যেটা জানলাম, এটার পিছনে জেনারেল ওয়াকার আছে। কারণটা হচ্ছে এই 22 তারিখে অফিসারদেরকে নিতে হবে আইসিটি আদালতে, এবং উনি আগের থেকে জানতো। আপনার একটা জিনিস দেখেন, আমরা যখন সেনাবাহিনীর বিভিন্ন লুপহোল, অন্যান্য বাহিনীর লুপহোল নিয়ে কথা বলি, তখন আমরা সেনাবাহিনীকে মেলাইন করার চেষ্টা করছি। আমি কয়েকদিন আগে, আহ, 2 দিন আগেই তো লিখলাম যে সিভিল এভিয়েশন, ওখানে এয়ারফোর্সের ডোমিনেশন নিয়ে, তখন আমাকে বললো আমি এয়ারফোর্সের সাথে গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইজ নট এয়ারফোর্স, ইজ নট নেভি, ইজ নট আর্মি, ইজ বাংলাদেশ। আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা চেষ্টা করতেছি হচ্ছে সেনাবাহিনীকে সিধা করার জন্য। আমরা আর্মির এগেনস্টে কোনো প্রপাগান্ডা করতেছি না, কিন্তু এরকম একটা সিচুয়েশনে আর্মির এগেনস্টে প্রপাগান্ডা করতেছি। আচ্ছা ভাই,
এর আগে যে 3টা লেফটেন্যান্ট জেনারেল, 4টা লেফটেন্যান্ট জেনারেল, একটা মেজর জেনারেল ভারতে পালায় গেল, শত্রু দেশে পালায় গেল, সেনাবাহিনী থেকে একটা ইয়া দিচ্ছে যে এটার জন্য আমরা লজ্জিত, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। চাকরিরত মেজর জেনারেল কবির ভারতে পালায় গেল, এটা কি সেনাবাহিনীর ভাবমূর্তি ইয়া হয়েছে? অন্য যে কোনো দেশ হলে গভর্নমেন্ট থেকে আইএসপিআর সেনাবাহিনী যে অ্যাড্রেস করতে, যে এরকম একটা জিনিস হয়েছে আমরা টেক কেয়ার করতেছি, এই জিনিসটা ফিউচারে যেন না হয়। বাট আমরা কি করতেছি? আমরা এখন ইনভেস্টিগেশনে বাইরে হইতেছে যে কয়েকদিন আগেও সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, সে পালায় যাওয়ার পরেও। সে এই পালায় যাওয়ার আগে ইন্ডিয়াতে গেছে, গিয়া কোন বাসায় থাকবে, ভাড়া টাড়া সবকিছু দেখে আসছে, কোথায় ভাড়া থাকবে, কোথায় উঠবে। এখন আবার তথ্য বের হয়েছে যে গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে জানাইছে যে আপনার জন্য উত্তরণ বিল্ডিং সেট করা হয়েছে। 9 তারিখে যাওয়ার আগে তাকে শুভেচ্ছা দিয়ে শুধু মেসেজ এখন কিন্তু আউট হচ্ছে। আমি জাস্ট কিছুক্ষণ আগে মেসেজগুলো দেখলাম। সো গোয়েন্দা সংস্থাগুলা এই জিনিসগুলো, একজন জেনারেল হ্যাপেন্স টু বি আগের ফ্যাসিস্ট হাসিনার এমএসপিএম ছিল, তাকে সে ভারতে চলে যাচ্ছে আগে, গোয়েন্দা সংস্থার কোনো খবর নাই। ডিজিএফআই এনএসআই ঘুমাচ্ছে, এবং সে পালায় যাওয়ার পরে সেনাবাহিনীর কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না। সেনাবাহিনী পালায় গেছে, সার্ভিং জেনারেল, কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না। ক্ষুণ্ণ হচ্ছে আমি এখানে এসে বা আমেরিকা থেকে যখন এই জিনিসগুলো বলতেছি তখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এক পার্টি আবার আমাকে আইসা তোয়াজ করে বলে আপনি তো এরকম সেনাবাহিনীতে ছিলেন, খুব ডিসেন্ট লোক, আপনি পিনাকির মতো গান্দার লোকরে কেন ইয়া করেন, এটা তো আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আরে ভাই, পিনাকি যা বলে সত্য বলে। এখানে একটা কোশ্চেন ছিল, আমি এটা উত্তর দিই। কয়েকদিন আগে আমার কাছে বিভিন্ন তথ্য আসছে যে আওয়ামী লীগের এক পার্টি, তারা তো টাকা খাওয়ার ধান্দায় থাকে। তারা এখন যে তারা একটা শ্যাডো ক্যাবিনেট বানাইছে ইন্ডিয়াতে, তাদেরকে গিয়ে বলছে আমরা পিনাকিরে ইয়াতে মাইরা ফেলবো, কি বলে প্যারিসে মাইরা ফেলবো, এটা টাকা বরাদ্দ চাইছে। তথ্যটা আমি পাইয়া আমি পিনাকি দ্বারা কল দিছি। আমি দিয়ারে বললাম যে দাদা একটা তথ্য আছে, আপনাকে আওয়ামী লীগের একটা পার্টি এরকম মাইরা ফেলার চেষ্টা করতেছে। উনার পিনাকি ফার্স্ট আলহামদুলিল্লাহ, আমি শহীদের মৃত্যুবরণ করবো তাহলে। আমি বললাম দাদা এত অস্থির হয়েন না, শহীদ পাওয়ার জন্য এটা আমি যেটা মনে করতেছি এটা ফাও, এ শালার টাকা খাওয়ার জন্য দেখাচ্ছে যে আপনার এগেস্ট কিছু করে ফেলবে। বাট চিন্তা করে, বাট আমার কথা হচ্ছে সাবধান থাকতে কোনো সমস্যা নাই। তো উনার যে ইনস্ট্যান্ট রিয়াকশন দেখছি, তাতে উনার অন্যান্য যে সমস্ত সমস্যা সেটা আমার সমস্যা না। আমি জেনারেল পিনাকি দাকে পছন্দ করি, তার বিশ্লেষণ পছন্দ করি, কিন্তু আমি কিন্তু 3বার উনার এগেস্টে, উনি যে সময় আইটিভির পক্ষে বসে সাথে সাথে আমি দাঁড়াইছি। আমি কারো অন্ধভক্ত না, কোনো রাজনৈতিক দলেরও না, কোনো ব্যক্তিরও না, বাট পিনাকি দা হচ্ছে দেশপ্রেমী, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা, এখন ওই জায়গায় আসি। জেনারেল কবির এর আগে 5টা সেনা কাস্টাডিতে থাকতে এদের নামে ওয়ারেস্টুরেন্টের বাইরে হচ্ছে পালাই গেছে। জেনারেল ওয়াকারের নিজেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না, সেনাবাহিনীরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না। বাট এখন আমরা বললে হচ্ছে সেনাবাহিনী, এবং এক পার্টি এসে বলে যে এখন তাদের ভাড়া করা লোক। আমি তো রিসেন্টলি দেখলাম আমার এগেনস্টে আর কি বলে হাসান নাসির স্যার এগেনস্টে হেভি প্রোপাগান্ডা চলতেছে। আমি এটা তো অভ্যস্ত, আমি ফ্যাসিস্ট হাসিনার সময় এটা দিচ্ছি, এগুলো আই ডোন্ট কেয়ার। এবং বিএনপির এক পার্টি হচ্ছে ওইটা মানে ইয়া করার পরে, যেহেতু আমি বিএনপি জামাত এদের প্রায় এদের পক্ষে বিপক্ষে দিয়ে থাকি, বিএনপি পার্টি আবার আমার হেভি খাইতেছে। আমি আমার ওয়ালের মধ্যে দিয়ে রাখছি যে যাদের সমস্যা আছে হাসিন স্যারকে তুলে নিয়ে আসা, ম্যাডাম খালেদা জিয়ার পাশে, ওখানে গিয়ে পড়েন, আগে দেখেন ওইটার মধ্যে আবার কোশ্চেন করে ওইটা না করে, যেটার উত্তর অলরেডি ভিডিওতে আছে ওইটা দেখবেন আসে। কারণ তার কথা হচ্ছে এখানে এসে প্রোপাগান্ডা করা, আমাকে বিতর্কিত করার চেষ্টা, বাট আই ডোন্ট কেয়ার। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এই যে নাশকতাটা খুললো, এবং এর সাথে আপনি নাশকতাটা আরো কনফার্ম হতে পারবেন কেন, যে তারা 1.5 ঘন্টা ভিতরে ঢুকতে পারে। একটা জিনিস বুঝছেন যে এইখানে যে কি বলে কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এবং কন্ট্রোল বাই এ মিলিটারি কমান্ড। মিলিটারি বলতে আমি এয়ারফোর্সকে বুঝাচ্ছি, মিলিটারি কমান্ড, সিভিল এভিয়েশন। এটা এটা নিয়ে 2টা লেখা লিখেছি। ফার্স্ট হচ্ছে এটা 1/11 আগে ছিল হচ্ছে 2 থেকে 3 জন অফিসার ছিল হচ্ছে সার্ভিং অফিসার, এই ইয়াতে ছিল কি বলে এই সিভিল এভিয়েশন ছিল। এখন 40 জনের মতো আছে, আমি যেটুকু জানতে পেরেছি 40 জনের মতো আছে। এখন এই জিনিসটা দেখেন, এটার সুবিধা অসুবিধা। আপনারা শুনছেন না যে একটা বেক্সিমকো এভিয়েশন ছিল, এখন নাকি এটা ডিজার্ভ করে ফেলছে। এই বেক্সিমকো এভিয়েশন একজন এয়ারফোর্সের পাইলট, তাদের হেলিকপ্টার গত বছর 3 এবং 4 আগস্ট স্ট্যান্ড বাই রেখেছে ইয়া সহ, পাইলট সহ। এবং এটার যে একটা সিস্টেম আছে যে তুমি যদি ফ্লাই করতে চাও তাহলে এটার লগ ইন করতে হয়, টাওয়ারে জানাইতে হয়, কাগজি কারবাই আছে কিছু, কোনো কাগজি কারবাই করে নাই, এখানে আছে। বাট এটা যাতে কোথাও নোট না হয়, ঠিক আছে? কারণ আচ্ছা, এইটা যখন শেষ হয়ে গেল, 5 আগস্ট হয়ে গেল, বেক্সিমকো এভিয়েশন জানাইতেছে যে বেক্সিমকো এভিয়েশনের সাথে বেক্সিমকোর কোনো সমস্যা নাই, কি ইয়া নাই, কি বলে সম্পর্ক নাই, তাই নাকি? সম্পর্ক নাই। এটা দিয়ে তো সালমান এফ রহমান, সোহেল রহমান এরা তো চলছে, তাই না? এদের লোকজন চলছে। তো এইটা নিয়ে যখন কাগজপত্র চেক করা শুরু হইলো, দেখা গেছে
এই কোম্পানিটা একটা ভুয়া কোম্পানি, কারণ এদের কাগজপত্র আরেকজনের নামে, শেয়ার টেয়ার দেখায় আরেকজন, যে ব্যক্তি সাথে কোনো সম্পর্ক নাই, ভুয়া কাগজ দেখায় অ্যাপ্রুভ করেছে এটা, এই এভিয়েশনটার। কারা অ্যাপ্রুভ করেছে? সিভিল এভিয়েশন। ইজ কন্ট্রোল বাই হুম? এয়ারফোর্স অফিসার সার্ভিং কমান্ডে। এখন তারা বিভিন্ন জিনিস বলে যে ফাইন্যান্স অমুক তমুক, আরে ভাই দুর্নীতি মুক্তি সব জায়গায় হয়। এখানে হচ্ছে শেখ হাসিনা এটাকে তৈরি করছে, শেখ হাসিনা বলবো, ইন্ডিয়া তৈরি করছে যাতে প্রয়োজনের সময় এই ইয়াটাকে এমন ভাবে কন্ট্রোল করা যায় যে কেউ, এই যে তারপরে যে ইয়াটা বললাম, তারপরে 5ই আগস্ট কি হলো? শেখ হাসিনা চলে গেল, ট্রান্সপন্ডার অন করে দিয়া ওই সময় সমস্ত সিভিল প্লেন টেন কাউকে নামতে দিল না, ইয়া করতে দিল না, শেখ হাসিনা চলে। কারা করেছে? সিভিল এভিয়েশন। আমেরিকা বাংলাদেশ বিমানকে আমেরিকা কেন অ্যালাউ করে না? বিকজ তারা জানে সিভিল এভিয়েশন, তারা সরকারের কথাই যাই বলে তাই তারা পালন করে। তারা এই কারণে আপনারা দেখেন যে কি এর আগে অনেক শুনেছেন সামওয়ানস ওয়াইফ, যে পাইলটের লাইসেন্সটা হচ্ছে তার ভুয়া, তাকে চাকরিতে জয়েন করছে, এবং এটা নিয়ে রিপোর্ট হওয়ার পরে অনেকদিন ছিল। এখানে 2বার আপনারা দেখছেন যে পাইলট পাসপোর্ট ছাড়া বিদেশে চলে গেছে, বিকজ তারা জানে ইট ইজ দেয়ার এরেনা, দে ক্যান ডু হোয়াট এভার ফিল লাইক। এবং এটাতে যে বাংলাদেশের ব্র্যান্ডিংটা নষ্ট হয়েছে, ব্র্যান্ডিংটা, যে তারা চাইছে একটা মিলিটারি টাইপ কমান্ড এখানে থাকলে দে ক্যান কন্ট্রোল। এই যে গোডাউনটা, এটা কারা কন্ট্রোল করতো? সিভিল এভিয়েশন। এখানেই মনে করেন যে একটা সিস্টেম আছে, আমি ফায়ার ফাইটার স্পেশালিস্ট, বাট আমাদের মিলিটারিতে একটা ইয়ে আছে, আমরা প্রতি ইউনিটে মাসে একবার ফায়ার ফাইটিং ড্রিল হবেই, মানে বিভিন্ন যে অর্গানাইজেশন অনুযায়ী আমাদের ওই জিনিসগুলো নিয়ে আমরা একটা কালচার করি। এখানে অন্যান্য জায়গায় তো তারা করে না, বাট এখানে একটা ওপেন জায়গার মধ্যে ইয়া হইলো 1.5 ঘন্টা। আমার একজন সোর্স এইমাত্র জানাইলো, মেসেজটা আসছে এখানে, যে ডিজিএফআই যে করছে, হি ইজ রিকনফার্মিং ইট টু মি, দিস টাইম ইটস অ্যান অফিসার। আমাকে এইমাত্র, এই যে আমি যখন কথা বলতেছি তখন। সো এখানে 1.5 ঘন্টা আটকায় রাখছে। এখন মনে করেন এটা যদি সিভিল জায়গায় হইতো, ফায়ার ফাইটাররা আসছে, এদেরকে ইয়া করতে দিচ্ছে, কেপিআই, এখানে সিকিউরিটি স্ট্রং বলে ভাই গেছে। পাবলিক জায়গায় যদি হইতো তাহলে তো জনগণ মানে ধাক্কা দিয়ে ঢুকায় গিয়ে আগে আগুন নিবাইতো, বাট ইয়া পরে দেখবো, নিয়ম কানুন পরে দেখবো, আগে আগুন নিবাইতে হবে। এটা দেশের সম্পদ। $1 বিলিয়ন গায়েব হয়ে গেছে। আপনি চিন্তা করতেছেন? $1 বিলিয়ন গায়েব হয়ে গেছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের কোনো ইন্স্যুরেন্স নাই, তারা ফকির। এইখানে 1.5 ঘন্টা থাকতে দিচ্ছে, আগুনটা হইতে দিচ্ছে। এখানে একটা নাশকতা না হওয়ার কোনো কারণ নাই। এটার কারণ হচ্ছে সিভিল এভিয়েশন। এবং এই সিভিল এভিয়েশনে আমাকে এয়ারফোর্সের অনেক বন্ধু অনেক লজিক আউট করার চেষ্টা করছে, এই করছে সেই করছে, বাট জিনিসটা হচ্ছে, আমি চ্যাট জিপিটি বলছিলাম যে আর কোন কোন দেশে এরকম আছে? কোনো দেশেই পার্মানেন্টলি নাই। তারা ইমার্জেন্সি সিচুয়েশনে কিছু কিছু জায়গায় এয়ারফোর্সের অফিসারকে ইউজ করে। আমার কথা হচ্ছে এয়ারফোর্স অফিসার ইউজ করতে কোনো সমস্যা, তাদের এক্সপার্টিস আছে, কিন্তু যখন দেখা যাবে একটা গ্রুপ কমান্ডের মধ্যে, তারা এটাই, ইন্ডিয়া তো এটাই চাইছে, শেখ হাসিনা চলে যাওয়ার সময় যাতে কোনো অ্যালায়েন্স না হয়। এটা তো অন্য কেউ চেঞ্জ করতে পারতো না। তো আমি যে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, না আমাকে আরেকজন মেসেজ দিছিল ওটা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ভুলে গেলাম। আচ্ছা, কোঅর্ডিনেটর ওয়াহিদুল নবী, তার সাথে আমার ভালো কনভারসেশন হয়। দেখেন, এই যে এয়ারফোর্সের যে কন্ট্রোল, এটা একটা ভালো দিকটা কি জানেন? আমি যখন জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে পালা যাচ্ছিলাম, আমি যখন লাইভ করলাম, ওয়াহিদুল নবী তখন একটা পথে ছিল, সে থাইমা তার সোর্সের মাধ্যমে এই যে সিভিল এভিয়েশন ওদেরকে দিয়া কিন্তু ভেতরে এটা ইয়া করে কোঅর্ডিনেশন ছিল, গিয়ে কিন্তু জিয়াকে ধরাচ্ছে। এটা হচ্ছে ভালো দিক। বাট কথা হচ্ছে, এই সামান্য ভালো দিকটার জন্য আমরা এই কালচারটা ইয়া রাখতে পারি না, যেটার মধ্যে ভারত এবং ইন্ডিয়ার কন্ট্রোল থাকবে। আমি একইভাবে পাসপোর্টের কথা বলতে পারি। এই পাসপোর্ট নিয়ে, এনআইডি নিয়ে আমাদের যথেষ্ট কথাবার্তা আছে। আমার কথা হচ্ছে, আমরা এই যে নাশকতাগুলো হচ্ছে ক্রমান্বয়ে, এটা কিভাবে থামাবো? থামানোর রাস্তা একটাই, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে। কে ঐক্যবদ্ধ করবে? প্রফেসর ইউনুস, জেনারেল ওয়াকার। অলরেডি এখন ইট ইজ ক্লিয়ার যে জেনারেল ওয়াকার গটে প্যারালাল পাওয়ার উইথ প্রফেসর ইউনুস। এবং প্রফেসর ইউনুসকে আমি প্রথমে মনে করছিলাম যে কর্পোরেট যায়, সে কর্পোরেট চালাইতো। নর্মালি কর্পোরেট যারা থাকে তারাও একটু রুথলেস হয়, বাট উনি মানে বাজেভাবে ফেল করেছে। বাজে। এখন আরেকটা নিয়ে কথা বলি, যে একটা ইয়াতে আমি কয়েকদিন আগে দিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে একটা ইন্টেলিজেন্সের, মিলিটারি ইন্টেলিজেন্সের একটা 4 জনের আসছে। এটার চিঠি যখন আমি পাবলিশ করি, তারা অ্যাকচুয়ালি তাদের কার্যক্রমটা শর্ট করেই চলে গেছে, আমি যেটা শুনেছি। আমি একটা শুনেছি যে কি জেনারেল ওয়াকারের সাথে তারা হেলিকপ্টারে ওই চিকেন নেগের ওদিকে গিয়েছিল, এয়ারপোর্টগুলোতে ঘুরছে। আমার মনে হয় এটা সত্য না, বাট জেনারেল ওয়াকার গিয়েছিলেন।
জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি এখন 2 দিন পরে প্রতিটা ফরমেশনে যাচ্ছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনি আমাকে অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছেন। সেটা হচ্ছে উনি প্রতিটা জায়গাতে ফরমেশনে সৈনিকদের সাথে কথা বলতেছেন, অফিসারদের সাথে আলাদা কথা বলতেছেন। অফিসারদেরকে বলতেছেন যে তোমরা কনক সারোয়ার, পিনাকি, ইলিয়াস আর আমার কথা শোনা যাবে না। তোমরা যদি শোনো, তারপর থ্রেটও দিয়েছেন, তোমরা যদি শোনো তাহলে আমরা সার্ভারের মাধ্যমে আমরা ওয়াচ করতেছি কারা কারা তার কথা শুনে। তার মানে হচ্ছে জেনারেল ওয়াকার এই কথাতে আমার মনে হয় না কোনো এফেক্ট পড়বে। কারণ যে আমার ভিডিও দেখার, যে কনকের ভিডিও দেখার, যে ইলিয়াসের